বাংলাদেশ এবং টার্গেট হচ্ছে আওয়ামী লীগের সমর্থকরা। আমরা কথা বলবো, আমাদের সঙ্গে আজকে আছেন সমাজসেবী বলরাম বসু। বলরাম বাবু নমস্কার। এই যে বাংলাদেশের যা পরিস্থিতি, সেখানে দেখা গেল যে সেখানকার প্রধানমন্ত্রীকে তো দেশ ছাড়তে হলোই, কিন্তু তার পর মুহূর্তে দেখা যাচ্ছে দেশ ছাড়ার পরও কিন্তু শান্ত হচ্ছে না বাংলাদেশ, এবং আওয়ামী লীগের যারা সমর্থক তারা টার্গেট হচ্ছে, তাদেরকে দেশ ছাড়তে হচ্ছে ভয়। ইতিমধ্যেই আওয়ামী লীগের যারা সমর্থক তার যে নেতা মোহাম্মদ রুবেল, তিনি কিন্তু ইতিমধ্যেই ভারতে চলে এসেছেন। কি বলবেন এই বিষয়গুলো নিয়ে? বিষয়টা হচ্ছে যে আপনি বলছেন আওয়ামী লীগ সদস্যদের ওপর আক্রমণ হচ্ছে। আমি আওয়ামী লীগের বিষয়ে বলার আগে বলবো হিন্দুদের ওপর আক্রমণ হচ্ছে। আমার কাছে, যেহেতু আমি একজন হিন্দু এবং বাংলাদেশে যেহেতু সংখ্যালঘু হচ্ছে হিন্দু, ফলে আক্রমণের অভিমুখটা বেসিক্যালি হিন্দুদের দিকে। না হলে শুধু যদি আওয়ামী লীগের দিকে হতো তাহলে আওয়ামী লীগের ওপর শুধু আক্রমণটা আসতো, তাহলে আর মন্দির ভাঙা হতো না। হিন্দু মেয়েদের বাড়িতে টর্চার করা, মানে ধর্ষণ করা, তাদের তুলে নিয়ে যাওয়া, হিন্দু ছেলেদের আপনি মানে খবর হয়তো পেয়েছেন, সেটা হচ্ছে বাংলাদেশের কমিউনিস্ট পার্টি গৌতম ভৌমিককে কুচনো হয়েছে, একদম কুপিয়ে মারা হয়েছে। ফলে বিষয়টা এরকম আছে যে আসলে আন্দোলনের অভিমুখটা কিন্তু হিন্দু এবং ভারত বিরোধী, এবং আওয়ামী লীগ যেহেতু ভারতপন্থী, ফলে আক্রমণের অন্য অভিমুখটা চলে আসছে আওয়ামী লীগের দিকে। যদি আওয়ামী লীগ জিহাদি হতো তাহলে কিন্তু এই অভিমুখটা হতো না। ফলে আপনার প্রশ্নের যে উত্তরটা আমার কাছে যদি সামারাইজ করি তাহলে এরকমই হবে যে আওয়ামী লীগ তো মরছে, কিন্তু মরছে বেসিক্যালি হিন্দু জনগণ। বিষয়টা হচ্ছে যে আমরা দেখলাম যে চিত্র, যে প্রধানমন্ত্রীর বাসভবনে কিভাবে লুটপাট করা হয়েছে। তাৎপর্যপূর্ণ বিষয় যে আন্দোলনটা শুরু হয়েছিল একটা ছাত্র আন্দোলনকে কেন্দ্র করে, কোটাকে সামনে রেখে। সেই সমস্ত দাবি কিন্তু শেখ হাসিনার সরকার যখন ছিল তারা মেনেও নিয়েছিলেন এবং সেইভাবে চলছিল, কিন্তু তাও কিন্তু শান্ত হলো না। একের পর এক দাবি এবং আন্দোলনের অভিমুখটা এমন দিকেই পৌঁছে গেল যেখান থেকে দাঁড়িয়ে সরকারের পতন ঘটলো। এই যে সরকারের পতন ঘটলো, অভিমুখ ঘুরে গিয়ে শুরু হয়েছিল ছাত্র আন্দোলন থেকে, কি মনে হয় মানে এর পিছনে কি শুধুমাত্র ছাত্র আন্দোলন, নাকি বৃহত্তর একটা ষড়যন্ত্রের গন্ধ পাওয়া যাচ্ছে? কি বলবেন? অবশ্যই বৃহত্তর ষড়যন্ত্রের গন্ধ আছে। আপনার একটা নাম আমি বলছি, সেটা হচ্ছে পিনাকি ভট্টাচার্য বলে। এই পিনাকি ভট্টাচার্য থাকেন ফ্রান্সে। তিনি, নাম তার পিনাকি ভট্টাচার্য, কিন্তু তিনি বেসিক্যালি জামাত গোষ্ঠীর, তিনি কিন্তু কনভার্টেড মুসলিম, মানে আমরা তাকে বলতে পারি ক্রিপ্টো মুসলিম। নামটা হয়তো পিনাকি ভট্টাচার্য রাখা আছে, কিন্তু ক্রিপ্টো বলতে আমরা যেটা লুকিয়ে রাখার যে বিষয় আছে, তিনি মুসলিম হওয়ার পরেও তার হিন্দু নাম ব্যবহার করছেন। তিনি কিন্তু বারবার করে বলে বেড়াচ্ছেন যে ভারত বিরোধী কথাবার্তা, ভারতীয় পণ্য বয়কট, যেটা আন্দোলনের সঙ্গে জামাত এবং বিএনপি যুক্ত হয়েছিল। বিষয়টা যতখানি না আওয়ামী লীগের বিরোধী, আসলে বিষয়টার মধ্যে বিভিন্ন ফরেন এজেন্সিগুলো কাজ করে এটাকে একটা আনস্টেবল বাংলাদেশ তৈরি করা, এবং ভারতের যাতে ফুটহোল্ডটাকে বাংলাদেশ থেকে তুলে ফেলা সম্ভব, তার জন্যই কিন্তু এই আন্দোলন, এই বিক্ষোভ, এই ছাত্র রোষ অনুষ্ঠান। আপনার মনে আছে যে 2018 সালে শেখ হাসিনাই কিন্তু টোটাল কোটা সিস্টেমকে ক্র্যাশ করে দেয়। হাইকোর্টে যান মুক্তি যোদ্ধা যারা, তারা সেইটা বেরোয় 23-24 যে রায়টা বেরোয় তাতে বলা হয় না মুক্তি বাহিনীর সংরক্ষণ 30% সংরক্ষণ থাকবে, বিভিন্ন যে উপজাতি গোষ্ঠী আছে তার জন্য 15% 20% সংরক্ষণ থাকবে, মহিলাদের জন্য সংরক্ষণ থাকবে, বা আরও ডিটেলসে বলতে গেলে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ তাদের জন্য সংরক্ষণ থাকবে। তো একটা হাইকোর্ট দিতেই পারে। সঙ্গে সঙ্গে এই শেখ হাসিনা ছাত্রদের ভাবাবেগে কোনো রকম আঘাত না লাগে তার জন্য তিনি সুপ্রিম কোর্ট চলে গেলেন, এবং সেই এতে আবার স্টে হলো। এবং পরবর্তী ক্ষেত্রে যেটা হলো যে
5% হচ্ছে মুক্তিবাহিনী এবং 2% হচ্ছে যারা ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ মহিলা এবং যারা জাতি অন্যান্য উপজাতি তাদের জন্য টোটাল 2%, অর্থাৎ 7% সংরক্ষণ করা হলো, বাদ বাকি 93% ওপেন করে দেওয়া হলো সবার জন্য। বন্ধ হয়ে যাওয়ার কথা, তাহলে সেই আন্দোলন কেন বন্ধ হলো না? কেন এত মানুষ মানে মেট্রো পরিষেবা, বিভিন্ন মিউজিয়াম, বিভিন্ন রেডিও স্টেশন, টিভি স্টেশন, বিভিন্ন সরকারি আবাসন, সরকারি দপ্তর জ্বালাতে আরম্ভ করল? বিষয়টা কিন্তু এটা একমাত্র ছুতো, বাদ বাকি এর পেছনের কাজকর্মটা অন্য ছিল, যেটা সাধারণ মানুষ বোঝার বাইরে। এটা কিন্তু কেউ বুঝতেই পারেনি যে ওরা কি করতে চাইছে। লোকেরা শুধু বলতে আরম্ভ করলো ছাত্র আন্দোলন, ছাত্র আন্দোলন। ছাত্র আন্দোলনের পেছনে যে পুরো ষড়যন্ত্রটা ছিল সেটা সাধারণ মানুষের বোঝার বাইরে চলে গেছে। গোটা দেশ জুড়ে, বাংলাদেশ জুড়ে যে তাণ্ডব চললো, দেখা গেল গণভবনের যে চিত্র, সেখানে রীতিমতন মেজাজ নিয়ে পায়ের ওপর পা তুলে প্রধানমন্ত্রীর বিছানাতে রীতিমতন ছবি তোলা হচ্ছে, সেলফি তোলা হচ্ছে। যদি যারা এই করছে, যে ছবিগুলো ভাইরাল হয়েছে বা যারা এই ঘটনাগুলো ঘটিয়েছে, সত্যি কি মনে হয় তারা ছাত্র আন্দোলনের অংশ, বা তারা কি ছাত্র? এবং একটা ছাত্র হয়ে যে চিত্র সামনে আসছে, গণভবন থেকে বেরোনোর সময় অন্তর্বাস হাতে নিয়ে ঘোরাতে ঘোরাতে এই ধরনের কার্যকলাপ, তাণ্ডব চালানো হয়েছে। মূলত কি ছাত্ররা এই ধরনের আন্দোলন ঘটাতে পারে? আদেও এটা ছাত্র বলে যাদের বলা হচ্ছে, আদেও তারা ছাত্র না। মানে এদের পিছনে তারা কারা? মানে যদি ছাত্র বলে আমরা না ধরি, না তাদেরকে আইডেন্টিফাই করি যে না তারা ছাত্র নয়, তাহলে তারা কারা? তাদের পিছনে কারা? এটা হচ্ছে সরকার পরিবর্তনের একটা গোষ্ঠী, যারা ছাত্র ছদ্মবেশে এই আন্দোলনটা, আপনার মনে আছে 8 মাস আগেও কিন্তু এই কোটার আন্দোলন চলছিল। হঠাৎ করে কেন এমন কন্ডিশন হলো যে মানে যখন আপনার শেখ হাসিনার ভোটটা ভারতবর্ষের ভোটের জাস্ট একটু আগে হয়েছে, তখন প্রায় মানে 4/5 মানে অর্থাৎ 80% আওয়ামী লীগ ভোটে যেতে, যেখানে বিএনপি এবং জামাত দাঁড়ায়নি। যদি তাদের এতখানি ক্ষমতা থাকতো, তাহলে বিএনপি এবং জামাত ভোটে লড়ে প্রশাসনের ক্ষমতা দখল করতে পারত। তারা কিন্তু জানতো যে প্রশাসনের ক্ষমতা দখল করা তাদের পক্ষে সম্ভব ছিল না। তাই জন্য তারা অ্যাবসেন্ট হয়ে একটা ভিকটিম কার্ড খেলার একটা চেষ্টা করবে। এর ফলে যদি এইরকম ঘটনা যদি বাংলাদেশের ছাত্রদের বোধবুদ্ধি হয়ে থাকে, তাহলে আমার ধিক্কার এইসব স্টুডেন্টদের, যারা এই ষড়যন্ত্রের কিছুই না বুঝে শুধুমধু এই গেম প্ল্যানের একটা খেলোয়াড় হয়ে গেল। আলটিমেটলি এটাই বলতে হবে, এই গেম প্ল্যান যেটা ছিল সেটা সরকারকে ফেলে দেওয়া, এবং ভারতবর্ষের যে ফুটহোল্ড বাংলাদেশে রয়েছে, বলতে গেলে অন্য আরও অনেক ঘটনা রয়েছে। যদি আপনি প্রশ্ন করেন আমি সেইগুলোর উত্তর দেবো। আসলে বিষয়টা এরকম ছিল যে ভারতের যাতে বন্ধুর সংখ্যা কমে যায়, সেই জন্যই ঘটনাগুলো ঘটে। বিষয়টা হচ্ছে জামাতের কথা আপনি উল্লেখ করলেন, কিন্তু বাংলাদেশ তো জামাত নিষিদ্ধ করেছিল, এবং যে জামাতদের নিষিদ্ধ করা হয়েছে তারপরে এই সরকারের পতনের পর সেনাদের হাতে চলে গেল, এবং প্রত্যেকটা দল নিয়ে যে বৈঠক, সর্বদলীয় যে বৈঠক, সেই বৈঠকেও কিন্তু জামাতদেরকে ইনভাইট করা হয়েছে বৈঠকে তাদের পার্টিসিপেট করার জন্য। যেখানে জামাতদের বয়কট করা হয়েছে বা নিষিদ্ধ করা হয়েছে, তাদের তাহলে আলোচনা সভায় তাদের উপস্থিত থাকার জন্য আমন্ত্রণ জানানো হলো কেন? এর পিছনে তাহলে রহস্যটা কি? এবং যে সেনাদের ওপর ভরসা করা হয়েছিল, সেই সেনারা দখল নেওয়ার পরও কিন্তু বিভিন্ন জায়গায় আগুন জ্বালানো হচ্ছে, ইস্কনে আগুন জ্বালানো হয়েছে, হিন্দুদের মন্দির ভাঙানো হয়েছে, 29টা জেলায় হিন্দুদের মন্দির, হিন্দুদের বাড়ি রীতিমতো ভাঙচুর করা হয়েছে, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাহলে কোথাও কি সেনারাও বিফল? কি মনে হয়? না, সেনারা বিফল হবে কেন? আসল কথা, সেনারাও তো এটার পার্ট। একটা বড় কনস্পিরেসির পার্ট যদি ধরতে হয়, তাহলে সেনারাও পার্ট। ছাত্রদের উপর গুলি চালালো কারা? ছাত্র মারলো, এই যে 200 ছাত্র মারা গেছে, 250 ছাত্র মারা গেছে,
প্রায় 4,000 থেকে 6,000 ছাত্র অ্যারেস্টেড হয়ে রয়েছে। এরা কারা? কাজ করেছে কারা? কাজ করেছে পুলিশ, র্যাব এবং বাংলাদেশ আর্মি। তারা এখন যদি বলে যে আমরা কোনো কিছু জানতাম না, ব্যাপারটা হচ্ছে ইন্ডিভিজুয়ালি কাকে গুলি করা হবে, কাকে গুলি করা হবে না, সেটা তো প্রধানমন্ত্রী নির্দেশ দেন না। নির্দেশটা কিভাবে আসে? নির্দেশটা আসে যে কোনো একটা জায়গায় আমার শান্তি চাই, আপনাদের দায়িত্ব হচ্ছে শান্তি রক্ষার জন্য, আপনাদের ওপর আমরা দায়িত্ব দিলাম, আপনাদের ফ্রি হ্যান্ড দিলাম, এবার আপনারা যা খুশি করুন, আমার জায়গাটা শান্তি বজায় থাকবে, সেরকম একটা অবস্থা তৈরি করে। পুলিশ, বাংলাদেশ র্যাব, এরা এরা যখন গুলি চালাতে আরম্ভ করলো, তাহলে মরল কারা? মরল তো সেই ছাত্ররা। তাহলে যেখানে গুলি চালানোর নির্দেশ দিল সেনাবাহিনী এবং র্যাব এবং পুলিশ, গুলি চালালো পুলিশ এবং মূল্য ছাত্ররা, তাহলে এখন তাদের মানে আমরা হাসিনা সরকারকে পছন্দ করতাম না এই কথা বলার তো কোনো দরকার ছিল। আর ডাকা হলো কাকে? জামাতের আমিরকে ডাকা হলো এবং বিএনপির সেক্রেটারি জেনারেলকে ডাকা হলো। এতে মানে বৈঠকের মধ্যে স্টুডেন্ট কমিউনিটি রইল। স্টুডেন্ট ছাড়াও আওয়ামী লীগ যেখানে 80% সিট নিয়ে তারা শাসন ক্ষমতায় এসেছিল, তাদের কেন একজনও রিপ্রেজেন্টেটিভ এলো না? প্রশ্ন কিন্তু আসে, মানে যদি প্রশ্ন তোলার হয়, এত এত প্রশ্ন উঠবে যেগুলোর উত্তর দেওয়ার ক্ষমতা আর সেনাবাহিনীরও নেই, আর বিরোধী দলেরও নেই, আওয়ামী লীগের তো নেই। এত অব্দি বাড়লো কি করে? অবশেষে মুক্তি পেল খালেদা জিয়া, কি বলবেন? মানে ওনার মুক্তি ঠিক এই মুহূর্তে, এই পরিস্থিতিতে দাঁড়িয়ে, তাহলে কি কোথাও নতুন করে সরকার যে গড়া হবে, নতুন করে যে সরকার তৈরি হবে বাংলাদেশে, কোথাও কি আবার তাকে দেখা যাবে? হ্যাঁ, অবশ্যই অবশ্যই। তার কারণ হচ্ছে এটার ফলে কি কতগুলো বিষয় ঘটবে। সেই বিষয় হচ্ছে যে বাংলাদেশের মধ্যিখান থেকে একটা রাস্তা তৈরি হওয়ার কথা রয়েছে, যেটা আগরতলা অব্দি যাওয়া। হ্যাঁ, যাতে আগরতলায় খুব তাড়াতাড়ি পৌঁছানো সম্ভব হয়, দরকার পড়লে আর্মি পৌঁছানো বা সাধারণ মানুষের যাতায়াতের সুবিধার জন্য একটা রাস্তা তৈরি করার হচ্ছে। সেটা বাংলাদেশও ব্যবহার করতে পারবে। একটা আপনার তিস্তা ব্যারেজ প্রকল্প যেটা রয়েছে বাংলাদেশ পাটে, সেটা চীন করতো, সেটার প্রজেক্টটা নিয়েছিল, কিন্তু বাংলাদেশের শেখ হাসিনার সরকার সেটাকে ভারতকে দেয়। আমাদের চট্টগ্রাম পোর্টও চায়না নিয়ে নিচ্ছিল, সেটাকে চায়নার কাছ থেকে ভারতকে দেওয়া হয়। ফলে চীন এবং আইএসআই এবং সিআইএ এরা এমন একটা প্লট তৈরি করলো যেখানে ভারতবর্ষের ইকোনমিকে বরবাদ করা এবং ভারতবর্ষের বুকে এমন একটা জায়গা তৈরি করা যেখান থেকে পাকিস্তান ভারতবর্ষের ওপর এবং উত্তর পূর্বাঞ্চলে যে সমস্ত রাজ্য আছে তার উপর আঘাত হানার জন্য সেখানে ট্রেনিং ক্যাম্প। আপনার মনে আছে এই যে খালেদা জিয়ার সময় বিভিন্ন মানে বাংলাদেশি ক্যাম্প তৈরি হয়েছিল, যেখানে উগ্রপন্থীরা মানে নর্থ ইস্টের যে সমস্ত উগ্রপন্থীরা ছিল, উল্ফা, তারপর কুকি, মিজো, এই যে উগ্রপন্থীরা ছিল, তারা বাংলাদেশে বিভিন্ন ক্যাম্প, পার্বত্য অঞ্চলে বিভিন্ন ক্যাম্পে তারা ট্রেনিং চলত, সেটাকে চালাতো আইএসআই। তো এই ঘটনারই পুনরাবৃত্তি আবার হবে, এইটাই তো চাইছেন। আমরা চাইছেন যে ভারতবর্ষের মধ্যে যাতে আরো বেশি উচ্ছৃঙ্খলতা, সন্ত্রাসবাদী কাজকর্ম বাড়ে, তার জন্য একটা মুভমেন্ট তৈরি করার জন্য, তাতে সফল হয়েছেন তিনি। একটা বিষয় যে বাংলাদেশে যারা হিন্দু, তারা রীতিমতন বহুদিন ধরে অত্যাচারিত হচ্ছিলেন, এই ঘটনার পর অত্যাচারের মাত্রা দ্বিগুণ। এবং ভারত সরকার তারা বলেছেন যে যারা সংখ্যালঘু হিন্দু বাংলাদেশে আছে তাদের রক্ষা করার দায়িত্ব ভারত নেবে। সেটা বিষয় না, বিষয়টা হচ্ছে যে যেভাবে আমরা যদি ভারতবর্ষকে দেখি, যেভাবে ভারতবর্ষের বিভিন্ন জায়গায়, সেটা মুর্শিদাবাদ থেকে শুরু করে উত্তর দিনাজপুর থেকে শুরু করে আমরা একাধিক জায়গায় যেভাবে মুসলিমদের সংখ্যা বাড়ছে বা তাদের যেভাবে দিনের পর দিন মানে 60-70% করে একটু একটু করে বেড়ে যাচ্ছে, ভারতও কতটা সুরক্ষিত? কি মনে হয়, ভারতের হিন্দুরাই বা কি সুরক্ষিত?
ভারতের আগে আমি বাংলাদেশের বিষয়টা বলে দিই। বাংলাদেশে 1941 সালে প্রায় 28% হিন্দু ছিল। 1951 সালে এটা 22% এসে দাঁড়ায়। যখন 47 সালে স্বাধীনতার পরবর্তী সময়ে হয়, সেখান থেকে প্রচুর বাংলাদেশ থেকে হিন্দুরা চলে আসে ভারতবর্ষে। 1971 ওই সময়, 61-71 সময় সেটা প্রায় নেমে দাঁড়ায় 18%-এর কাছাকাছি, যেটা 81 সালের সময় প্রায় দাঁড়ায় 15-16%। হ্যাঁ, তো বারবার করে, এবং আপনার 2011-তেও সেটা এসে দাঁড়িয়েছে প্রায় 8%, 8.5%। হয়নি, 11 জনগণনা শেষ হয়েছে, এখন 5-7% আছে। তো এবার বিষয়টা হচ্ছে, বাংলাদেশ থেকে এই সমস্ত হিন্দুরা যাচ্ছে কোথায়? এরা আইদার কনভার্ট হচ্ছে, অথবা তারা ভারতবর্ষের বিভিন্ন জায়গায় তারা ঢুকছে। আপনারা জানেন যে সেন্ট্রাল গভর্নমেন্ট সিএ বিষয়টা, সিএ এবং এনআরসি এবং ইউসিসি নিয়ে কাজ করেছে, এবং এই আইনগুলো পাস হয়েছে। ফলে বিভিন্ন জায়গায় যে হিন্দুরা এসছে তারা হয়তো আশ্রয় পাবে, কিন্তু অর্থনৈতিক কারণে বিভিন্ন জায়গায় যে সমস্ত মুসলিমরা অনুপ্রবেশ করেছে স্বাধীনতার পরবর্তী 70-71-এর পরবর্তী সময়, 75-এর পরবর্তী সময়, 80 সাল যখন জ্যোতিবাবু শাসন ক্ষমতায় ছিলেন, তখন বারবার করে বলা হয়েছে যে বাংলাদেশ অনুপ্রবেশকারীরা আসছে, আপনারা আটকান। এমনকি আমাদের এখনকার যে মুখ্যমন্ত্রী মানে মমতা ব্যানার্জি, তিনি পার্লামেন্টে স্পিকারের দিকে কাগজের বান্ডিল ছুঁড়েছিলেন কি না বাংলাদেশ অনুপ্রবেশকারীরা এসে ভোট দিয়ে যাচ্ছে, তাদের আটকানো হচ্ছে না, অমুক হচ্ছে না, এখানকার সিপিএম সরকার জেহাদিদের তোল্লাই দিচ্ছে। তাহলে তার সেই অবস্থান থেকে 180 ডিগ্রি ঘুরল কি করে? তারা দেখলেন যে আজ গতকালকে যারা যে সমস্ত মুসলিমরা ভারতের ইলেকশনে যুক্ত হয়ে সিপিএমকে হারিয়েছে, তারা আজকে ভোল পাল্টে তৃণমূলের হয়ে ভোট করছে। ফলে আসল বিষয়টা হচ্ছে, আমি কতটুকু স্বার্থ এদের মাধ্যমে তুলতে পারি, এই বাংলাদেশি রোহিঙ্গা এদের মাধ্যমে তুলতে পারি। এটা তো ঠিক যে এরা কোনো কালেই ভারতীয় জনতা পার্টি বা রাষ্ট্রবাদী যে সমস্ত দল তাদের ভোট দেয়। এরা ভোট দেয় কাদের? এরা ভোট দেয় ন্যাশনালিস্ট ফোর্সের বিরুদ্ধে যে সমস্ত ফোর্সরা কাজ করছে তাদের ভোট দেয়। সেক্ষেত্রে তারা কংগ্রেসকে ভোট দেয়, বিভিন্ন দল যেগুলো আছে, অখিলেশের দল, লালু প্রসাদ যাদবের দল বা অন্যান্য দল, তাদের ভোট দেয়। সেই কারণে তারা রোহিঙ্গাদের এবং বাংলাদেশ অনুপ্রবেশকারীদের এখানে রেখেছে। না হলে কয়েকদিন আগে আপনারা জানেন যে ব্যাঙ্গালোরের বিভিন্ন অঞ্চল থেকে প্রায় 20,000 কলোনি, বাংলাদেশি কলোনি, সেটা ভাঙা হয়েছে। তো এই যে বিষয়গুলো আছে, তারা এলো কোত্থেকে? তারা এসছে পশ্চিমবঙ্গের ফাঁক বলে। ফলে বিষয়টা এখানে আছে যে পশ্চিমবঙ্গ যদি এখানকার সরকার না চেষ্টা করে তাদের আটকানোর জন্য, কোনোভাবেই সম্ভব নয় এই ইনফ্লাক্সটাকে আটকানো, ফরেন ইনফ্লাক্সটাকে আটকানোর জন্য। ফলে এখানে দায়িত্ব তো রাজ্য সরকারকে নিতে হবে, কিন্তু বারবার রাজ্য সরকার বলে যাচ্ছে না আমাদের এখানে কোনো লোক আসে না, যারা আসে তাদের মানে জাস্ট ওই বিএসএফ কোনো সময় ঘুমিয়ে পড়ে বা টাকা নেয় তার জন্য আসে। এটা কি কোনোভাবে বাস্তবে মেনে নেওয়া সম্ভব? এখানে সমস্ত বাংলাদেশি উগ্রপন্থীরা ধরা পড়ছে। কয়েকদিন আগে বাংলাদেশের একজন এমপিকে মারা হয়েছে, তাকে যারা মেরেছে এবং যারা এইসব কলকাঠি মেরেছে তারা সবাই বাংলাদেশ। তারা এখানে এলো কি করে, তারা এখানে কাজ করলো? এখানেই বিষয় যে শিলিগুড়ি সীমান্তে যেটা থেকে শুরু হচ্ছে বাংলাদেশ, ওখানেও দেখা যাচ্ছে যে টাওয়ার, সেই টাওয়ার কিন্তু রীতিমতো জ্বালানো হচ্ছে, এবং সেখানেও বাংলাদেশি যারা আন্দোলন করছে বা যারা এই পরিস্থিতি মানে ঘটাচ্ছে, যারা রাস্তায় নেমেছে, মাঠে নেমেছে, টাওয়ার জ্বালাতে দেখা যাচ্ছে। সীমান্ত ইতিমধ্যেই ভারত বাংলাদেশ সীমান্ত ইতিমধ্যেই এখানে নজরদারি বাড়ানো হয়েছে, সিল করা হচ্ছে। কিন্তু বিষয়টা হচ্ছে এইভাবে সীমান্তের কাছে এসে টাওয়ার জ্বালানো হচ্ছে, তারা তো আস্তে 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 এগোতে থাকছে। কি বলবেন, মানে এই পরিস্থিতিটা ভারতবর্ষের পক্ষে কতটা ভয়ঙ্কর? ভারতবর্ষের পক্ষে ভয়ঙ্কর, তার কারণ হচ্ছে ভারতবর্ষের বিদেশ নীতির ক্ষেত্রে এটা একটা, এবং ইন্টারনাল সিকিউরিটির ক্ষেত্রে অত্যন্ত ভয়ঙ্কর।
কারণ এদের একটা বিষয় হচ্ছে, এরা প্রথমে 2-4 জন করে আসছেন, তারপর তারা সেখানে সেটেল হয়ে যাওয়ার পর প্রচুর পরিমাণে বাংলাদেশিদের এনে এনে এখানে করছেন। এখানকার স্থানীয় প্রচুর মুসলমান আছেন, তারা এজেন্ট হচ্ছেন, তারা টাকা নিয়ে সেই সমস্ত বাংলাদেশি মুসলমানদের এখানে এনে বসাচ্ছেন। তারপর সেখানকার যে স্থানীয় হিন্দুদের তাদের মেরে ধরে ভয় দেখিয়ে অত্যাচার করে এলাকা থেকে বাইর করে দিয়েছেন। এইভাবে সেখানকার মেজরিটি হিন্দু মাইনরিটিতে হয়ে যাচ্ছে। এটাই তো কারণ, এটাই তো ল্যান্ড জিহাদ, এটাই তো পপুলেশন জিহাদের অন্যতম ফসল। এখানে বাংলাদেশিরা এসে এখানে রোহিঙ্গারা এসে এখানে 10, 12, 14, 15 করে বাচ্চা করছে। আর তার ফলে কি হচ্ছে, জনসংখ্যা যেহেতু ভোটের উপর নির্ভর করে, হ্যাঁ, মানে একজন রোহিঙ্গারও একটা ভোট, আর রোহিঙ্গার 12টা বাচ্চার 12টা ভোট, আর এখানে হিন্দুর হামদো হামারা দো, তাহলে 4টে ভোট। এইভাবে হিসেব করলে তো আমরা ক্রমশ জমি হারাচ্ছি। সম্প্রতি কিন্তু বিজেপির এক শীর্ষ নেতা তিনি বলছেন প্রায় 1 কোটির কাছে এরকম অনুপ্রবেশকারী রোহিঙ্গা আছে, যাদেরকে একদম কোট আনকোট তৃণমূলের লোকেরা ভোটার কার্ড বানিয়ে দিচ্ছে বা বিভিন্ন ধরনের ডকুমেন্টস বানিয়ে দেওয়া হচ্ছে বলে অভিযোগ তোলা হচ্ছে। ওখানে বিজেপির একজন শীর্ষ নেতৃত্ব বলছে প্রায় 1 কোটির কাছাকাছি এই ধরনের রোহিঙ্গা অনুপ্রবেশকারী তারা পশ্চিমবাংলায় বিভিন্ন জায়গায় ছড়িয়ে ছিটিয়ে আছে। কি বলবো? অবশ্যই, তার কারণ হচ্ছে এইসব রোহিঙ্গারা যদি এই তৃণমূলের কোনো পাড়ায় কোনো একটা ঘটনা ঘটছে, কোনো একটা জায়গায় বাড়ি হচ্ছে, কোনো একটা জায়গায় কেউ বাড়ি রিপেয়ারিং করছে, সে খবরগুলো যদি তৃণমূলের লিডারদের কাছে থাকে, এই কোটি কোটি মানে বাংলাদেশি অনুপ্রবেশকারী, রোহিঙ্গা অনুপ্রবেশকারী এরা যখন ঢুকছে ভারতবর্ষে, তার কোনো খবর তাদের কাছে নেই। সব খবর আছে, কিন্তু তারা বিক্রি হয়ে গেছে কিছু অর্থের জন্য। এরা বিক্রি হয়ে গেছে তাদের স্পেসিফিক কিছু ধর্মের সুরক্ষার জন্য। তাদের ধর্মে বলা হচ্ছে যে যে কোনো দেশের যে কোনো মুসলিমই আমার ভাই, ফলে সেই ভাইকে রক্ষা করার দায়িত্ব আমার। ফলে এটা হতেই পারে আর আসতেই পারে। ফলে বিষয়টা এরকম আছে যে এখানকার যে সমস্ত মুসলিম তৃণমূলের লিডাররা আছে, তারা ইচ্ছাকৃতভাবে এটাকে অ্যালাউ করছেন যাতে মুসলিম অনুপ্রবেশ এখানে হয়, এখানে বাংলাদেশি অনুপ্রবেশকারী হয়, এখানে রোহিঙ্গারা এসে থাকতে পারে, এটা অ্যালাউ করছেন তারা। কিন্তু বর্ডারটা তো কেন্দ্রীয় সরকারের হাতে। যারা অনুপ্রবেশ করছে তারা কিভাবে অনুপ্রবেশ করছে, যদি সেভাবে নজরদারি এবং সেইভাবে সিকিউরিটির ব্যবস্থা যদি বাড়ানো হয়, আর সেইভাবে যদি চেকপোস্ট লাগানো হয় বা সেই ধরনের সিস্টেম চালু করা হলে অনুপ্রবেশ ঘটবে কি করে? অনুপ্রবেশ হবে, তারপরে তো রাজ্য সরকার কার্ড বানিয়ে দেবে। অনুপ্রবেশটা কেন আটকানো যাচ্ছে না? কোথায় ব্যর্থতা সেন্ট্রাল গভর্নমেন্টের? পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশ এই যে বর্ডার এরিয়া আছে না, এই বর্ডারটার প্রায় 25% বর্ডার এরিয়ায় তার কাটার বেড়া লাগানো নেই। এবং যেখানে বারবার করে কেন্দ্রীয় সরকার বারবার করে বলছেন যে তুমি আমাকে তার কাটার বেড়া লাগানো, আমার চৌকি বসানোর জন্য, বিএসএফের চৌকি বসানোর জন্য জমি দাও, সেখানে রাজ্য সরকার সেখানে জমি দেবে না, সেখানে তার কাটার বেড়া লাগানো যাবে না। এটা তো সম্ভব নয় যে এত বড় একটা সীমান্তবর্তী অঞ্চলে সকলে হাতে হাত দিয়ে দাঁড়িয়ে থাকবে। এটা কি সম্ভব? সেখানে জলা আছে, জঙ্গল আছে, মানুষের বাড়ি আছে, এখানে এমন জায়গা আছে যেখানে বাড়িটা হয়তো ভারতবর্ষের, জমিটা বাংলাদেশ। ফলে এটা কখনোই ওইভাবে করা সম্ভব নয় যে ভারতবর্ষের সীমান্তবর্তী অঞ্চলটা পুরোটা সব বিএসএফ অন্যান্য এরা হাতে হাত দিয়ে দাঁড়িয়ে রয়েছে যে যাতে কেউ না ঢুকতে পারে। তাহলে কি হিন্দু শূন্য হবে বাংলাদেশ? এই তো পরিকল্পনা। এটাকেই বলা হয় মানে দারুল হরব থেকে দারুল ইসলামে যাওয়া, অর্থাৎ কোনো একটা স্থানের যুদ্ধক্ষেত্র থেকে ইসলাম স্থাপিত হওয়া। এই বিষয়টাই তো এটা, যে কোনো দেশ থেকে পুরো 100% ইসলামিক দেশ তৈরি করো। এই ইসলামিক দেশ হয়ে গেলে আমরা এখানে নিজের মতো করে আমরা ধর্ম করব। এখানে যখন কোনো একটা জায়গায় যদি হিন্দু থাকে, তাহলে সে তোমাকে কি করতে আসছে? তোমাকে কামড়াতে আসছে না, মারতে আসছে না, ধরতে আসছে। এমনিতেই সংখ্যালঘু হিন্দুদের জোর বলতে কিছুই নেই।
তাদের কথাও কেউ শোনে না। যখন খুশি তখন মন্দির দিয়ে ভাঙা যায়, তখন মূর্তি ভাঙা যায়, হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে রেপ করা যায়, হিন্দু মেয়েদের তুলে নিয়ে গিয়ে মুসলিম করা যায়, হিন্দু ছেলেদের বিভিন্ন কেসে আটকে দেওয়া যায়। বিষয়টা কি হচ্ছে, ইসলামকে অপমান করেছে, কোরআনকে অপমান করেছে, সঙ্গে সঙ্গে এরকম নাম করে হিন্দুদের ছেলেদের পিটিয়ে মেরে দিল। বিভিন্ন ফেসবুকে নিজেরা হ্যাক করে পোস্ট করে তারপরে হিন্দু ছেলেগুলোকে পিটিয়ে মারছে, পুলিশের কাছে ঢুকিয়ে দিচ্ছে। ফলে মুসলিমরা হিন্দুদের মন্দির ভাঙতে পারে, সেটা ব্লাসফেমি নয়, কিন্তু নিজেরা আল্লাহর নামে উল্টোপাল্টা করছে, বিভিন্ন ফেসবুক প্রোফাইল অমুক প্রোফাইলে ঢুকে সেটা হ্যাক করে সেখানে ইসলামের নামে উল্টোপাল্টা কথা বলছে, নিজেরা মুসলিমরাই কথাটা বলছে বলে হিন্দু ছেলেদের ফাঁসিয়ে দিচ্ছে। সেটা ব্লাসফেমি, কারণ হিন্দু ছেলের নামে তো ওটা বলা হলো। আর নিজেরা এই যে ধরা পড়লো কয়েকদিন আগে একটা দুর্গা মণ্ডপের মধ্যে মা দুর্গার আর গণেশের পায়ের কাছে কোরআন রেখে নয়, সে তো মুসলিম। আর যখন ভাঙা হলো সেই জায়গা পুরো মন্দিরগুলো, যতগুলো আশ্রম ছিল, যতগুলো মণ্ডপ ছিল, সেগুলোকে পুড়িয়ে দেওয়া হলো, সব কিছু করা হলো। তারপরে সিসিটিভিতে দেখা গেল যে ছেলেটি এসে ওখানে কোরআনটা রেখে এসছে, সে একটি মুসলিম। তার মানে কি, ব্লাসফেমি করবে ওরা আর মরবে হিন্দুরা। মানে হিন্দুরা যতই হোক বলির পাঁঠা, ধরে মারলেই হলো। তাহলে তো এখানে বলতে গেলে তো হিন্দুদেরও কোথাও একটা লুফলস আছে, কারণ হিন্দুরা পারছে না কেন প্রতিরোধ করতে বা প্রতিহার করতে। হিন্দুদের লুফলস আছে তো। হিন্দুরা যে সমস্ত বাংলাদেশে হিন্দুরা রয়েছে, তারা মাতৃভূমি ছেড়ে যাব না, এখানে আমাদের জমি জায়গা পড়ে রয়েছে, এখানে আমার ব্যবসা পড়ে রয়েছে, ফলে এদেশ ছেড়ে গিয়ে আমরা ওদেশে কোথায় গিয়ে থাকবো। হ্যাঁ, এইসব নাটক অনেক দেখেছে হিন্দুরা, এইসব নাটক হিন্দুরা অনেক দেখেছে। যেখানে তোমার মেয়েকে তুলে নিয়ে যাবে, যেখানে তোমার বউকে তুলে নিয়ে যাবে, মাকে তুলে নিয়ে যাবে, এমনকি তাদের ডেড বডি পর্যন্ত রেপ হবে, পরেও তাদের যদি সম্পত্তির প্রতি এতখানি লোভ থেকে থাকে, তাহলে ঘৃণা করে সেই সমস্ত লোকেদের হিন্দু বলতে। ফলে বিষয়টা একটা জিনিস, তোমার এখানে আমি একটা কথা উদাহরণ দিচ্ছি, উদাহরণ দিলেই আপনি বুঝতে পারবেন। আপনি বিভিন্ন যে মতুয়ারা আজকে ভারতবর্ষে, বিশেষ করে পশ্চিমবঙ্গে বিভিন্ন জায়গায় বিভিন্ন জেলায় মেজরিটি অঞ্চল রয়েছে, তারা বেসিক্যালি কি, তারা তো নমস্কার। তো তারা ভারতবর্ষে এলো কেন, বাংলাদেশ থেকে ভারতবর্ষে এলো কেন? তাদের ধর্ম রক্ষা করার জন্য, তার পরিবারকে রক্ষা করার জন্য, তার মা বোনেদের রক্ষা করার জন্য। তারা তো ওখানে মুসলমান হয়ে গেলেই থাকতে পারত। সমস্ত কিছু সম্পত্তি, শত্রু আইনের যে সম্পত্তির যে আইনটা ছিল, তাতে হিন্দুদের যে সম্পত্তি সেগুলো মুসলমানদের মধ্যে ভাগ করে দেওয়ার ব্যাপারটা ছিল। তাহলে তারা যদি যে সমস্ত নমশূদ্র সম্প্রদায়, যে সময় মতুয়ারা ছিল, তারা মুসলিম হয়ে গেলেই তারা জমি জায়গা বাড়ি সব কিছু পেতে পারত, তাহলে তারা কেন এখানে এলো? তারা নিজের ধর্মকে রক্ষা করার জন্য এলো, তারা নিজেদের পরিবারকে রক্ষা করার, মেয়ে মা বোনেদের বইয়েদের ইজ্জত বাঁচানোর জন্য এলো। তারা কিন্তু ওই অর্থের জন্য ওখানে থাকলে অর্থ পাবো এটা ভেবে আসেনি। তারা কিন্তু তাদের ধর্মকে সম্মান দিয়েছে। ফলে যদি হিন্দুদের ওখানে বাংলাদেশে থাকা যে সমস্ত হিন্দুরা আছে, তারা যদি তাদের ধর্ম, তাদের মা, তাদের বোনের সম্মানের কথা এতটুকু চিন্তা করে থাকে, তাহলে অন্য সিদ্ধান্ত নেওয়া উচিত বলে আমার মনে হয়। আর একটা বিষয় যে ইতিমধ্যে কিন্তু বাংলাদেশের পুলিশ তারা কিন্তু ধর্মঘটে নামলো, তারা ধর্মঘটের ডাক দিল বাংলাদেশি পুলিশ। কি বলবেন? ধর্মঘটে নেমে কি হবে? কিসের দাবিতে নামবে? কিসের দাবি বলুন আপনি, কিসের দাবিতে নামবে? বিষয়টা হচ্ছে এইসব হচ্ছে আইবাস, নটঙ্কি চলছে, নাটক চলছে। এখানে কোনো জায়গায় এরকম কোনো বিষয় নয় যে এ গেছে ও যায়নি, আমাদের ওপর অত্যাচার হচ্ছে, আমাদের পুলিশরা ব্যারাকগুলোকে চারদিক দিয়ে ঘিরে পুলিশ শুদ্ধ ব্যারাকগুলোকে জ্বালিয়ে দেওয়া হচ্ছে, আমাদের ছাত্ররা আমাদের মারছে। হ্যাঁ, তোমরা গুলি চালাওনি,
তোমরা কার নির্দেশে গুলি চালিয়েছো? তোমরা তো সেই সিদ্ধান্ত নিজেরা নিয়েছিল। ছাত্রদের ওপরে, ছাত্র বা এইসব বিক্ষোভকারীদের ওপর যে গুলি চলেছিল তাতে কারা গুলি চালিয়েছিল? তারা তো র্যাব গুলি চালিয়েছিল, বাংলাদেশ পুলিশ বলে গুলি চালিয়েছিল, সেনাবাহিনী গুলি চালিয়েছিল। তো তখন তোমাদের মনে হয়েছিল গুলি চালানোটা উচিত। এখন তোমরা তার উত্তর দাও। তোমাদের এখন ধর্মঘট করলে কি হবে? কিছুই হবে না, আইওয়াশ হচ্ছে, আর কিছুই হচ্ছে না। শেখ হাসিনা কি তাহলে ভারতবর্ষেই থাকবেন? কারণ তিনি এখনো কোনোভাবে লন্ডন পৌঁছতে পারেননি। কোথাও যেন একটা জল্পনা হচ্ছে যে ভারতেই হয়তো তিনি থাকতে পারেন। কি মনে হয়, তাহলে কি তিনি তার শেষ জীবন ভারতবর্ষেই কাটাবেন? হ্যাঁ, আপনি 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 এটা বলতেই পারেন। ওর ছেলে জয় লন্ডনে থাকে। এবার কথা হচ্ছে, তার মানে এই নয় যে শেখ হাসিনাকে ব্রিটেন অ্যাসাইলাম দেবে। তার কারণ হচ্ছে যে সেখানে আমেরিকান ডিফটেড ব্রিটেনকে সে কাজ করতেই দেবে না। তার কারণ আজকে সে ব্রিটেনে রয়েছে, এইটা কোনোদিন কিছু বছর বাদে, 10 বছর বাদে, 15 বছর বাদে, আর যাই হোক, আবার সে বাংলাদেশে ফিরে এসে আবার ভারতের পক্ষে দাঁড়াতে পারে। ফলে আমেরিকা, ব্রিটেন এবং ইউরোপিয়ান কান্ট্রিগুলো কেউই চায় না যে ভারতের ওখানে ফুটবল ভালো হোক। চারদিকে বিভিন্ন ওই আগাছা তৈরি করে ভারতকে যন্ত্রণা দেওয়ার মতো অবস্থা তৈরি হবে, তত আলটিমেটলি ভারত দুর্বল হবে। কোনো পৃথিবীতে কোনো দেশই চায় না যে ভারত সবল হোক। এটা ভালো করে শুনে রাখুন। আমেরিকা চায় না, ব্রিটেন চায় না, ইউরোপিয়ান কোনো দেশ চায় না। যারা চায় তারা এটাকে নটঙ্কি করে, নাটক করে, মিথ্যে কথা বলে যে আমরা ভারতবর্ষের ভুলতে ফালতে ভারতকে চাই। আসলে এই নটঙ্কিটা যত সহজে বোঝা যায় তত ভালো। না হলে ওই মানে অন্য অন্য দেশের মতো অবস্থা হবে, ভারতের অর্থনৈতিক অবস্থা খারাপ হবে। এরা এরা ভারতবর্ষের ভিতরে ঢুকে বিভিন্ন পলিটিক্যাল পার্টি মাধ্যমে জর্জ সরেস যেমন $1 বিলিয়ন দিয়েছিল এই সরকারকে ফেলে দেওয়ার জন্য, বিভিন্ন হয়তো প্রজেক্টটা সফল হয়নি, কিন্তু তারা কিন্তু বসে থাকার লোক নয়। তারা কিন্তু এরকম বিলিয়ন ডলার খরচা করবে। আমার কাছে যা হিসেব রয়েছে সেটা হচ্ছে $2.5 বিলিয়ন এসছে শুধু বাংলাদেশকে উত্তপ্ত করার জন্য, উত্তপ্ত করে রাখার জন্য। সেখানে সেখানে এই ছাত্র আন্দোলন, জামাতের আন্দোলন, বিএনপি মুভমেন্ট, এই সমস্ত হওয়ার জন্য। ফলে কেউই যে ভারতের পক্ষের লোক নয় এটুকু ভালো করে বুঝে নিতে হবে ভারতীয় হিন্দুদের। অসংখ্য ধন্যবাদ আপনাকে, অসংখ্য ধন্যবাদ দর্শক বন্ধুদের যারা এতক্ষণ অনুষ্ঠানটি শুনছিলেন।